চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডার সহ অভিযানের সব সেনা সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন, ন্যায় বিচার দাবি মির্জা ফখরুলের। দেখছিলেন প্রধান শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। অধিকার নিশ্চিত করবে বিএনপি সরকার, মন্তব্য সালাহ উদ্দিনের। আগামী দিনের নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন। গণভোটের প্রচার অভিযানে এনসিপি। এই গণভোটে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যাঁর পক্ষে অবস্থান নিচ্ছি এবং জনগণকে আমরা হ্যাঁর পক্ষে আহ্বান জানাচ্ছি। 4 দিনে আপিলে বৈধ 2 শতাধিক প্রার্থী, ফেব্রুয়ারির ভোটেই ঠিক হবে দেশের ভবিষ্যৎ, মন্তব্য প্রধান উপদেষ্টার। গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচন এখন বড় চ্যালেঞ্জ, ভোটাধিকার নিশ্চিতে দলগুলোর মাঝে সম্প্রীতির তাগিদ। সাম্প্রতিককালে দেশের ভিতরে যে অসহিষ্ণু পরিবেশ বিরাজ করে, এইটা থেকে বেরোতে হবে। পার্টিসিপেশনের মাধ্যমে আমরা কিভাবে জবাবদিহিতাটা করব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল সাদিয়া। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় উত্তাল চুয়াডাঙ্গার জীবননগর। হেফাজতে হত্যা দাবি করে বিচার চেয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। এদিকে নির্যাতন করে হত্যা দাবি করে বিচার চেয়েছেন পরিবারের সদস্যরাও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ন্যায় বিচার দাবি করেছেন। আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, অসুস্থ হয়ে পড়ায় ডাবলুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রত্যাহার করা হয়েছে ক্যাম্প কমান্ডার সহ অভিযানের সব সেনা সদস্যকে। গঠন হয়েছে তদন্ত কমিটিও। জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে তার ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে সোমবার রাতে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। নিয়ে যাওয়া হয় পৌর বিএনপির কার্যালয়ে। সেখানে অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় তোলপাড় চলছে চুয়াডাঙ্গায়। সোমবার রাতেই শুরু হয় বিক্ষোভ, যার রেশ দেখা যায় মঙ্গলবারও। জীবননগরে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা, অবরোধ করেন সড়কও। এ সময় তারা অভিযোগ করেন নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। এমন ঘটনার নিরপেক্ষ বিচার দাবি করেন তারা। শ্রমিকের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে আমাদের পার্টি অফিসে তালা ভেঙে সেই রুমের মধ্যে নিজে অত্যন্ত নির্যাতন করে। আমরা এর সুনির্দিষ্ট একটা শাস্তি যেন আমরা অতি দ্রুত তার এই হত্যার শাস্তি যেন আমরা জনগণের সামনেই দেখতে পাই। এদিকে ডাবলুর পরিবারও একই দাবি করছে। নির্যাতনে মৃত্যু দাবি করে সুষ্ঠু বিচারেরও দাবি জানান তারা। আমার নিরপরাধ হাজবেন্ডকে কেন এভাবে নৃশংসভাবে পরিকল্পনা করে হত্যা করা হলো, আমি আর বিচার চাই। তিনি ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানরত যৌথ বাহিনীর একটি বিশেষ টিম এসে তাকে উঠিয়ে নিয়ে যায়। এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাও বলছেন, হাসপাতালে আনার আগেই ডাবলুর মৃত্যু হয়। সেনাবাহিনী আমাদের এখানে ইমার্জেন্সি নিয়ে আসে। এসে পরে আমার এখানে কর্তব্যরত মেডিকেল অফিসার যিনি ছিলেন, উনি তার পাস বিপি ভাইটাল সাইন আমরা যেগুলো দেখি সেগুলো ছিল না আর কি। অবশ্য গণমাধ্যমে দেয়া বিবৃতিতে এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছে আইএসপিআর। হেফাজতে নয়, অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ডাবলুর মৃত্যু হয়েছে বলে জানায় আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর। জানানো হয়, আটক ডাবলুর কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানায় আইএসপিআর। সেই সাথে ক্যাম্প কমান্ডার সহ ওই অভিযানের সব সেনা সদস্যকে প্রত্যাহারের কথাও জানানো হয়েছে। এদিকে এ ঘটনাকে অমানবিক উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর হাতে এ ঘটনা দেশের জন্য শুভ নয়। এ ঘটনায় তিনি সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার দিক নির্দেশনা দেবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
কক্সবাজারে মহিলা দলের অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়া নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। কক্সবাজারের চকরিয়ায় স্থানীয় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলাদের কর্মী সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মানুষের কথা বলার অধিকার ও জবাবদিহিতা নিশ্চিত করবে। আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। আগামী দিনের নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন, এবং আগামী দিনের নির্বাচন হবে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে অঙ্গীকার করেছি, যে প্রতিশ্রুতি করেছি, সেটা বাস্তবায়নের জন্য একটা নির্বাচন। সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী সংসদ নির্বাচনই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার দিক নির্দেশনা নির্ধারণ করবে। আমরা এমন একটি সংসদ নির্মাণ করতে চাই যে সংসদে শুধু নৃত্য গীত হবে না, সেই সংসদে মানুষের কথা বলা হবে, সেই সংসদে বাংলাদেশের উন্নয়নের কথা বলা হবে, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে, সেই সংসদে মানুষের জন্য আইন প্রণয়ন করা হবে যার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা এমন একটা সংসদ চাই যেই সংসদে কোনো রকমের সন্ত্রাসীদের জায়গা হবে না। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, যারা ধর্মকে ব্যবহার করে ভোট চাইছে তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। সেখানে ওনারা উপহার দিচ্ছেন, ওনারা ওয়াজ করছেন, ওনারা কথা বলছেন, আল্লাহ তাআলা খুশি হবে যদি অমুককে ভোট দেওয়া হয়। তো এইভাবে দাঁড়িপাল্লাকে ভোট দিলে এই ধরনের কথাবার্তা যারা ধর্মকে ব্যবহার করে তাদের কথা আমরা তো মনে করি না এটা কোনো যৌক্তিকতা আছে। অনুষ্ঠানে পিরোজপুরের জিয়ানগর উপজেলার আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির 60 জন নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছে বিএনপি, এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর অভিযোগ করেন, পোস্টাল ব্যালটে উদ্দেশ্যমূলকভাবে একটি দলের নাম ও প্রতীক আগে দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এখানে গণভোটের ব্যাপারে তো সরকারের তরফ থেকে প্রচারণা চলছে, যদি অন্যায় না হয় অন্য কারো বললে অন্যায় হবে কেন? 5টা কলাম করেছেন এবং 14টা লাইন করেছেন, যার ফলে 3টি রাজনৈতিক দল, বিশেষ রাজনৈতিক দল, তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে এসে গেছে। যারা আসলে ভেতরে কাজটা করেছে সম্ভবত তারা এটা কোনো উদ্দেশ্য নিয়েই করেছে। গণভোটে না জয়যুক্ত হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে গণভোটের প্রচারণায় ক্যারাভান উদ্বোধনের সময় এই মন্তব্য করেন তিনি। বলেন, গণভোটে হ্যাঁ এর পক্ষে সব রাজনৈতিক দলের অবস্থান নেওয়া দায়িত্বের মধ্যে পড়ে, তবে কোনো বিশেষ রাজনৈতিক দল ইনিয়ে বিনিয়ে গণভোটে না এর পক্ষে কথা বলা শুরু করেছে। গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য সারা দেশব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। তারই একটি অংশ হিসেবে আমাদের এই ভোটের গাড়ি আজকে আমরা উদ্বোধন করছি। আমরা বলছি, যদি আমাদেরকে পছন্দ না হয়, যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ এর পক্ষে আপনারা ভোট দিবেন। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে 4 দিনে বৈধতা ফিরে পেয়েছেন মোট 204 জন। আর যারা ব্যর্থ হয়েছেন তাদের কেউ কেউ আদালতে যাবেন বলে জানাচ্ছেন। ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগও করছেন অনেকে। এদিকে জাতীয় পার্টি সহ 14 দল ও এনডিএফ এর প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে ইসিতে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনে প্রবেশের চেষ্টা জুলাই ঐক্যের। দাবি, জাতীয় পার্টি সহ 14 দল ও এনডিএফ এর প্রার্থীদের মনোনয়ন বাতিল করতে হবে। নির্বাচনে নিশ্চিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড। মঙ্গলবার আগারগাঁও মেট্রো স্টেশনের নিচ থেকে নির্বাচন কমিশনের সামনে আসেন তারা। এরপর তারা ইসির কাছে একটি স্মারকলিপি দেন। বিগত সময়েও তারা বিনা ভোটের এমপি ছিল, তারা রাতের ভোটের এমপি ছিল। সুতরাং এই সামনের যে ইলেকশন যা হতে যাচ্ছে, সেই ইলেকশনে যাতে তারা কোনোভাবেই এই ইলেকশনে যাতে পার্টিসিপেট করার সুযোগ না পায়। যারা ছিল 14 দল, তাদেরকে আমরা ফেসিবাদ শক্তি চিহ্নিত করেই মূলত আমরা আবেদনটা করেছি।
এদিকে নির্বাচন কমিশনে চলছিল চতুর্থ দিনের মনোনয়নের আপিল শুনানি। সেখানে জাতীয় পার্টির আরও কয়েকজন প্রতিনিধি প্রার্থিতা ফিরে পান। তারা জানান, মব মিছিল ঘেরাও এখনো দৃশ্যমান। এদিন ঋণখেলাপির অভিযোগে যশোর 4 আসনের বিএনপি প্রার্থী TS আইয়ুবের মনোনয়নপত্র নামঞ্জুর হয়। ঢাকা 2 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল হকের প্রার্থিতা অমীমাংসিত রাখা হয়। মব যদি শক্তিশালী হয়, গণতন্ত্র এবং প্রতিষ্ঠান নিষ্ক্রিয় হয়ে যাবে। এ বিষয়ে সরকার সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। কোনো অজ্ঞাত কারণে আমাদের মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে বলে আমরা সংক্ষুব্ধ হয়েছি। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের স্বচ্ছতা ও তৎপরতা বাড়ানোর আহ্বান জানান প্রার্থী ও সমর্থকরা। বৈধতা না পাওয়ায় অনেক মনোনয়ন প্রত্যাশী হাইকোর্টে আবেদন করবে বলে জানান। দলের সভাপতি নুরুল হক নূরের কাছ থেকে দলীয় মনোনয়ন ফরম নিয়ে সংগ্রহ করে আজকে জমা দিয়েছি, কিন্তু আমি দক্ষিণ রাঙ্গুনিয়ার একক প্রার্থী হিসেবে আমাকে মাইনাস করা হচ্ছে। দ্বৈত নাগরিকত্ব রয়েছে কিনা তারা যেভাবে জানতে চেয়েছিল, তো ওই ফরম্যাট অনুযায়ী আমারটা হয়নি। এটা একটা খুব সিগনিফিক্যান্ট বিষয় ছিল না, ইচ্ছে করলে তারা এটা গ্রহণ করতে পারতেন। চতুর্থ দিনে 70টি শুনানির মধ্যে 53টি মঞ্জুর হয়েছে, না মঞ্জুর হয় 17টি আবেদন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ। নির্বাচন ও সংস্কারের জন্য সবকিছু প্রস্তুত বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে উচ্চশিক্ষা সংক্রান্ত দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর একটি হোটেলে 3 দিনের এই আয়োজন চলছে। আর সরকার প্রধান বলেন, নির্বাচনের মাধ্যমে এবার অনেক তরুণ নেতৃত্বে আসবেন এমন প্রত্যাশা তার। উচ্চশিক্ষা বিষয়ক আন্তর্জাতিক এই সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সেখানে প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে আসে নির্বাচন ইস্যু। বলেন, ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. প্রধান উপদেষ্টা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এখনো মূলত চাকরিমুখী। শিক্ষার্থীদের কেবল চাকরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। That's the challenge of the day. It's not going away. It will show up again and again unless we fix us all the things that we pass on in the name of education. তরুণদের নিজস্ব রাজনৈতিক দল রয়েছে এবং তাদের অনেকেই নির্বাচনে জয়ী হয়ে নেতৃত্বে আসবেন এমন প্রত্যাশার কথাও জানান প্রধান উপদেষ্টা। They have formed their own political party, and very soon, on the 13th of February, they will be on the ballots. I'm sure some of them will get elected. বাংলাদেশ সহ সার্কভুক্ত দেশের ইউজিসি ও উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক ও কূটনীতিকরাও উপস্থিত ছিলেন সম্মেলনে, যা চলবে আগামী 3 দিন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দেশের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নির্বাচনের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও নিরাপদ দেশ গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সংলাপে তিনি এসব কথা বলেন। নাগরিকদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে করা নাগরিক ইশতেহার তুলে ধরেন ডক্টর দেবপ্রিয়। বলেন, বৈষম্য বিরোধী আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, নিশ্চিত করতে হবে আদিবাসীদের সাংবিধানিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি, দুর্নীতি বিরোধী আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়নের তাগিদও দেন তিনি। প্রত্যেকটি মানুষ বাংলাদেশের নাগরিক হিসেবে তারা যেন ন্যূনতম একটি আয় পেতে পারে, শুধু সরকার না, শুধু কর্মসংস্থানের মাধ্যমে না, সামগ্রিকতার একটা নীতি কাঠামোর ভিতরে এই বিষয়টি আসবে এবং আমরা সেটা পরশুদিন বলবো। এবং এইটা করার মতো আর্থিক যোগ্যতা এবং সক্ষমতা বাংলাদেশের আছে বলে আমরা বিশ্বাস করি।
আগামী নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে সুষ্ঠু ভোট হবে না এমন আশঙ্কার কথা উঠে এসেছে সুজনের আলোচনায়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার এবং নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনায় অংশ নেন রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। আলোচকরা বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে সরকার। লিস্ট ধরিয়ে দেওয়া হয় প্রশাসনের কাছে এবং নিরীহ মানুষদেরকে প্রশাসন গ্রেফতার করে। আর যারা দোর্দণ্ড প্রতাপশালী সন্ত্রাসী, তারা কিন্তু বিভিন্ন দলের শেল্টারে ইতিমধ্যেই চলে এসেছে। এই যে বন্দীগুলো যারা ফেরার বন্দী আছে, তারা কিন্তু ভীষণভাবে নৃশংস। এই বন্দীগুলো ঘুরে বেড়াচ্ছে সমস্ত বাংলাদেশে, চষে বেড়াচ্ছে। 401 জন অবৈধ অস্ত্রধারী রাজধানীতেই ঘুরে বেড়াচ্ছে, অথচ সরকার বলছেন উনি খুব সুন্দর একটা নির্বাচন দিবেন। হ্যাঁ জয়যুক্ত হওয়া মানে সংস্কার হওয়া, না জয়যুক্ত হওয়া মানে সংস্কার না হওয়া। তো এই সংস্কার না হলে তো আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারি। আবারও আমাদের যে সরকার আমাদের উপর ওই যে নির্বাচিত আসবে, যারা যে সরকার নির্বাচিত আসবে, তারাও স্বৈরাচারে পরিণত হওয়ার সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নতুন অংশীদারিত্ব ও সহায়তা চুক্তি চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। ইউরোপীয় ইউনিয়ন কানাডা ও সুইজারল্যান্ডের সঙ্গে মিলিত হয়ে নাগরিক অংশগ্রহণ তহবিলে বিনিয়োগ করছে। এটি বাংলাদেশের সিভিল সোসাইটির কর্মীদের নিরীক্ষক হিসেবে কাজ চালিয়ে যেতে সুযোগ দেবে। পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন দূত। আগামী বৃহস্পতিবার নিজের পরিচয়পত্র বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পেশ করবেন তিনি। মূলত পরিচয়পত্র জমা দেওয়ার আগে আনুষ্ঠানিকতার জন্যই মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি। সবাইকে এক হয়ে গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত করে আনতে হবে, এই চ্যালেঞ্জ নিতে হবে তরুণদের, আহ্বান এনসিপি নেতাদের। মঙ্গলবার টিএসসি অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। এনসিপি নেতারা বলেন, রাষ্ট্রের নতুন বন্দোবস্তের কথা এখন মানুষের কাছে হাসির খোরাক হয়ে গেছে। ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে টালবাহানা করা যাবে না বলেও হুঁশিয়ারি জানান তারা। গণভোটে যাতে আমরা হায়ের মধ্যে নিয়ে নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে পারি, যাতে আমাদের চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য থেকে সর্বক্ষেত্রে নতুন একটা ব্যবস্থা প্রচলন করতে পারি, সেই ক্ষেত্রে আপনারা যথাযথ উদ্যোগ নেবেন। পুরাতন বন্দোবস্তে যারা আছেন তাদের যথেষ্ট পরিমাণ ভীতি সঞ্চয় হয়েছে, তারা যাতে কোনোভাবে আমরা কাজ না করতে পারি সেই ব্যবস্থা করেছে। মুঠোফোন আমদানিতে শুল্ক 25% থেকে কমিয়ে 10% করেছে জাতীয় রাজস্ব বোর্ড। মঙ্গলবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। এনবিআরের হিসাবে 30,000 টাকার বেশি মূল্যের হ্যান্ডসেটের দাম আনুমানিক 5,500 টাকা করে কমবে, আর একই মূল্যের দেশে সংযোজিত মুঠোফোনের দাম কমবে 1,500 টাকার মতো। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুল্ক কমানোয় সব ধরনের মুঠোফোনের মূল্য গ্রাহকের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।